প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 12তম অধ্যায়টা নিয়ে আলোচনা করব। অধ্যায়টা হচ্ছে ভেক্টর এবং এটা হচ্ছে আমাদের ভেক্টর সমাধান পর্ব 5। এই পর্বে আমরা একটা সৃজনশীল করব। 2019 সালের বইতে তোমরা এই সৃজনশীলটা 15 রঙে পাবে। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে এই সৃজনশীল প্রশ্নটা সম্পর্কে পুরোপুরি ধারণা লাভ করতে পারো এবং তোমরা সমাধান করতে পারো। তো চলো শুরু করা যাক। তো আমাদের এই কোশ্চেনে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। তো আমাদের কতে বলা হচ্ছে এডি প্লাস ডিই কে এসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। তো আমরা যদি এই প্রশ্নটার সমাধান করতে চাই তাহলে সবার প্রথমে আগে এই উদ্দীপকটা অনুযায়ী এবং এই প্রশ্নটা অনুযায়ী আমরা চিত্র অঙ্কন করব। আমাদের যেহেতু এখানে এবিসি ত্রিভুজ নিয়ে কাজ করতে বলা হচ্ছে, তাই আমরা একটা ত্রিভুজ নিব এবিসি, একটা ত্রিভুজ নিব। এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু ডিই নিতে বলা হচ্ছে। তো আমরা এবি ও এসি বাহুর মধ্যবিন্দু নিব ডি আর ই, এবং ক নম্বরের মধ্যে বলা আছে এডি প্লাস ডিই কে এসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। এডি আমরা একটি মার্ক করে রাখি, যে এডি এই বাহুটাকে প্লাস ডিই বাহু, এই যে এইটা, এই যে এই বাহুটা এডি প্লাস ডিই বাহুকে এসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে। তার মানে আমাদের প্রকাশ করতে বলা হচ্ছে এসি ভেক্টর, এসি ভেক্টরটার মাধ্যমে প্রকাশ করতে বলা হচ্ছে। তোমাদের মনে রাখতে হবে যে এই ধরনের অঙ্কে যে প্রকাশ করো, কোন একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো, এই ধরনের অঙ্কে যে বাহুগুলা নিয়ে কথা বলা হচ্ছে ওই বাহুগুলা নিয়ে আমরা চিন্তা করব। শুধু ওই বাহুগুলো কিভাবে আনা যায় প্রকাশ করার জন্য, এবং যার মাধ্যমে প্রকাশ করব, যেমন এসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব, তো এই এসিটাকে ডান পাশে রাখতে হবে প্রকাশ করার জন্য। এই দুইটার যোগফলকে এসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব এবং সেটা সমান সমানে ডান পাশে থাকবে। তো আমরা করলেই আসলে পুরো ব্যাপারটা বুঝতে পারবো। তো আমরা যদি চিন্তা করি এডি প্লাস ডিই, দেখো এডি এবং ডিই একই ক্রমে যেহেতু আছে, আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটার মধ্যে প্রয়োগ করতে পারি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এ ডিই এই ত্রিভুজটা নিয়ে কাজ করা। তো আমরা লিখতে পারি এরকম যে ত্রিভুজ এ ডিই এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করে। আচ্ছা, আমরা ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি প্রয়োগ করতে পারতাম, কিন্তু ওইটা করলে প্রসেসটা একটু বড় হয়ে যাবে। তবে আমরা আগে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করে দেখি। আমরা দেখি এই প্রথম এই এ ডিই এই ত্রিভুজের মধ্যে যদি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো এডি আর ডিই বাহুটা একই ক্রমে আছে। একই ক্রমে কিভাবে আছে সেটা হচ্ছে এডি বাহুর ডি বিন্দু হচ্ছে শেষ বিন্দু আর ডি বাহুর জন্য ডি বিন্দু হচ্ছে শুরু বিন্দু। তাই এডি আর ডি বাহু দুটো একই ক্রমে আছে। আর একই ক্রমে থাকলে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী লিখতে পারি এরকম এডি প্লাস ডিই, এই দুটার যোগফল তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে প্রকাশিত হবে। মানে হচ্ছে এই প্রথম বাহুর আদি বিন্দু হতে দ্বিতীয় বাহুর শেষ বিন্দুর দিকে হবে, মানে হচ্ছে যোগফলটা হবে ত্রিভুজ বিধি অনুযায়ী এই। তো এডি প্লাস ডিই এ ভেক্টরের যোগফল হচ্ছে এই। আচ্ছা, এখন আমাদের কিন্তু এডি প্লাস ডিই কে এই এর মাধ্যমে প্রকাশ হলো, এই এর মাধ্যমে প্রকাশ হচ্ছে, কিন্তু আমি বলছি যার মাধ্যমে প্রকাশ করব তাকে ডান পাশে রাখবো, মানে এসি কে আমার ডান পাশে এখানে দেখাতে হবে। তো যেহেতু এসি কে এখানে দেখাতে হবে, তো আমরা পাচ্ছি কিন্তু এই। তো আমরা কিন্তু জানি এই যে এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, তাই আমরা বাদী এরকম ভাবে লিখতে পারি এডি প্লাস ডিই। এখন এই এর জায়গায় আমাদের এসি আনতে হবে এখানে, যেহেতু আমাদের এসি এর মাধ্যমে প্রকাশ করব। তাই এই এর বদলে যদি আমরা এসি লিখি, আমরা এসি কে যদি আমরা হাফ করে দেই, এরকম অর্ধেক করে দেই, তাহলে কিন্তু এই পাচ্ছি। মানে এখানে বলে দিবে এরকম এসি এর মধ্যবিন্দু ই। তো এসি এর মধ্যবিন্দু যেহেতু ই, তাই এসি কে যদি অর্ধেক করে দেই তাহলে আমরা এই পাবো। তো আমাদের কিন্তু এটা প্রকাশ হয়ে গেল, এডি প্লাস ডিই কে এসি এর মাধ্যমে প্রকাশ হয়ে গেল। তো সুতরাং দিয়ে আমরা লিখতে পারি, সুতরাং এডি মানে এই লাইনটাই লিখে দিব আর কি, এডি প্লাস ডিই ইকুয়াল হাফ এসি।
তাহলে এই তো এতটুকু লিখে দিলে আমাদের ক নংয়ের অ্যান্সারটা হয়ে যাবে। আমাদের এই খতে বলা হচ্ছে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো বিসি সমান্তরাল ডিই এবং ডিই ইকুয়াল হাফ বিসি। এটা ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে বলা হচ্ছে। তো এইটা সমাধান করার জন্য কিন্তু আমাদের ওই ক নংয়ে যে চিত্র আমরা ব্যবহার করেছি এইটারও ঠিক সেম চিত্রই হবে। আমাদের চ্যানেলে কিন্তু এই টাইপের একটা প্রমাণ করে দেয়া আছে। তো আমি তারপরে এখানে বলে দিচ্ছি ওই প্রমাণটা ছিল এরকম যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তো এইটাই কিন্তু এখানে দেওয়া হচ্ছে যে সমান্তরাল দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা মানে এবি এর মধ্যবিন্দু ডি এবং এসি এর মধ্যবিন্দু ই, এই দুইটা সংযোগ রেখা এই যে সংযুক্ত করে দিছি, সেই রেখাটা তৃতীয় বাহু মানে বিসি বাহু এর সমান্তরাল হবে কে ডিই এবং ডিটা হবে কি বিসি এর অর্ধেক, মানে বিসিটাকে অর্ধেক করলে ডিই এর সমান হবে আর কি। এই যে এটা হবে। তো আমরা চলো বর্ণনা দিয়ে শুরু করি। তো আমরা এখানে মনে করি দিয়ে লিখবো, এখানে মনে করি দিয়ে এখানে যে কথাগুলো আমরা আসলে আমি বলে দিব, তোমরা এখানে ওই কথাগুলো লিখে নিবে এইভাবে যে মনে করি ত্রিভুজ এ বি সি এর এ বি বাহুর মধ্যবিন্দু ডি এবং এ সি বাহুর মধ্যবিন্দু ই এবং ডিই যোগ করি। তো প্রমাণ করতে হবে এই যে এই অংশটা, তারপর লিখবে প্রমাণ করতে হবে কি এই বিসিটা ডিই এর সমান্তরাল মানে বিসি সমান্তরাল ডিই এবং আরেকটা অংশ আছে সেটা হচ্ছে কি ডিই ইকুয়াল হাফ বিসি, ডিই ইকুয়াল হাফ বিসি। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা প্রমাণ অংশে যে কথাগুলো এখন লিখব, প্রমাণের মধ্যে আমরা কি লিখতে পারি সেটা হচ্ছে দেখো এখানে ত্রিভুজ এ ডিই এই ত্রিভুজের মধ্যে আমরা ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি প্রয়োগ করতে পারি। কিভাবে ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি প্রয়োগ করতে পারি? এডি এর জন্য আদিবিন্দু এ, এই এর জন্য আদিবিন্দু এ, তাই আমরা এখানে ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি প্রয়োগ করতে পারি। তো আমরা লিখব এখানে ত্রিভুজ এ ডিই এ, এখানে লিখব ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই, এখানে এই কথাটা লিখব। তো বিয়োগের ক্ষেত্রে আমরা কি জানি, আর বিয়োগের ক্ষেত্রে পদ্ধতি হচ্ছে এইরকম যে এইটাকে যদি আমি প্রথম বাহু ধরি এইটা, আর এটাকে যদি দ্বিতীয় বাহু ধরি, তাহলে প্রথম বাহু মাইনাস দ্বিতীয় বাহু যদি করি তাহলে দ্বিতীয় বাহুর শেষ বিন্দু থেকে মানে এ ডি বিন্দু থেকে ভেক্টরের দিক হবে ই বিন্দুর দিকে, মানে দ্বিতীয় বাহুর অন্তবিন্দু বা শেষ বিন্দু থেকে প্রথম বাহুর অন্তবিন্দুর দিকে, মানে ভেক্টরের দিক হবে ডি এর দিকে। তাহলে আমরা এখানে লিখব কি বিয়োগ বিধিটা, সেটা হচ্ছে এই মাইনাস এডি ইকুয়াল ডিই। এই ডিইটা আমাদের লাগবে, এই যে এখানে দেখো প্রমাণের মধ্যে কিন্তু দেওয়া আছে ডিই ইকুয়াল হাফ বিসি। তো আমরা ডিইটা পাওয়ার জন্য কিন্তু এইভাবে করেছি। তো এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, তাই আমরা এই এর বদলে কিন্তু লিখতে পারি হাফ এসি। এই যে এসিটাকে মধ্যবিন্দু কিন্তু ই, তাই আমরা এই এর বদলে হাফ এসি লিখতে পারি, এই যে এটা। এবং এডি এর বদলে এই যে এই এডি এতটুকুর বদলে কিন্তু আমরা হাফ করে দিয়ে এবি লিখতে পারি, তার হাফ এবি এটা লিখতে পারি। আর এখানে যা আছে তাই থাক, কারণ আমার ডিই লাগবে প্রমাণে। তো এখন আমরা যদি এখানে দেখি এটা হাফ কেন করলাম, কারণ হচ্ছে এসি এর মধ্যবিন্দু ই এবং এবি এর মধ্যবিন্দু ডি, এই মধ্যবিন্দু থাকার কারণে কিন্তু আমরা এটাকে হাফ করে লিখতে পারি। তো আমরা এখানে বলতে পারি এরকম যে যেহেতু এসি ও এবি বাহুর মধ্যবিন্দু ই ও ডি, মধ্যবিন্দু যথাক্রমে ই ও ডি, এটা লিখতে পারি। তো এখন আমাদের প্রমাণে কিন্তু হাফটাকে আলাদা করে দেওয়া হচ্ছে, তাই আমরা এখানে লিখতে পারি হাফ কমন নিয়ে এবং হাফ এসি মাইনাস এবি ইকুয়াল এই ডিই, এটা লিখতে পারি। এখন এসি মাইনাস এবি, আবার একইভাবে এসি হচ্ছে এইটা হচ্ছে প্রথম বাহু, এই পুরাটা এসি,
আর এই এবি হচ্ছে দ্বিতীয় বাহু, তাহলে এই ক্ষেত্রে ভেক্টরের ত্রিভুজের বিয়োগ বিধি প্রয়োগ করলে আমরা কিন্তু বিসি পাচ্ছি। তাহলে আমরা এখানে লিখতে পারি হাফ এই এসি মাইনাস এবি ইকুয়াল কি লিখতে পারি, এখানে বিসি লিখতে পারি, বিসি ইকুয়াল ডিই এটা লিখতে পারি। তখন প্রমাণে যেহেতু ডিটা আগে দেওয়া আছে তাই আমরা এটা লিখতে পারি ডিই ইকুয়াল হাফ বিসি। এখন এইটার মধ্যে আমাদের কিন্তু এই অংশটা থেকে আমরা প্রথমে আগে সমান্তরাল দেখাবো, বিসি সমান্তরাল ডিই। তো সমান্তরাল দেখানোর জন্য আমরা একটা অনুসিদ্ধান্ত ব্যবহার করি। অনুসিদ্ধান্তটা হচ্ছে এরকম যে দুইটা অশূন্য ভেক্টর যদি সমান হয় তাহলে তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে। তো এই অনুসিদ্ধান্তটা কিন্তু অনেক জ্যামিতিতেই লাগে। তো এটার মধ্যে আমরা এই কথাটা এখানে লিখে রাখবো, এখানে লিখব যে দুটি অশূন্য ভেক্টর যদি সমান হয় তাহলে তাদের ধারক রেখা একই হবে অথবা সমান্তরাল হবে। মানে এখানে ধারক রেখা একই, আর এই ধারক রেখা একই না হলে সমান্তরাল হবে। দুইটা কন্ডিশন। তো আমাদের দুইটা কন্ডিশনের মধ্যে এখানে তো এই অনুসিদ্ধান্তটা লিখবই। তো অনুসিদ্ধান্তটা লেখার পর আমরা যেহেতু বলছি যে ধারক রেখা একই, এইটা আমাদের দেখানো উদ্দেশ্য না, আমাদের টার্গেট থাকবে সমান্তরাল দেখানো। তো সমান্তরাল দেখানোর জন্য আমরা ধারক রেখা এক দেখাবো না, এটাকে দেখাবো না। যদি ধারক রেখা এক দেখাতে না পারি তাহলে তারা সমান্তরাল। তো এইটার জন্য আমরা এখানে লিখব কি যে দেখো এই ডিই আর বিসি দুইটাই কিন্তু অশূন্য ভেক্টর। অশূন্য ভেক্টর কেন? কারণ তাদের মান আছে, মান থাকলে তারা অশূন্য ভেক্টর হয়, মানে তারা শূন্য হয় না। এখানে যে বিসিকে অর্ধেক করেছি, তো অর্ধেক করলেও সেটা কি একটা ভেক্টর হয়, হাফ দেওয়ার কারণে। মানে একটা ভেক্টরের সাথে একটা স্কেলার গুণ করলেও কিন্তু সেটা একটা ভেক্টর হয়ে যায়। আর যেহেতু এখানে দুইটা ভেক্টরকে সমান দিয়ে লিখছি তাই আমাদের অনুসিদ্ধান্তটা এখানে লিখব নিচে এই অংশে। এখানে অনুসিদ্ধান্তটা লেখার পর আমরা বলবো কিন্তু এখানে ধারক রেখা এক নয়। এখানে এই কথাটা লিখবো, কিন্তু এখানে ধারক রেখা এক নয়। কেন ধারক রেখা এক নয়? কারণ হচ্ছে কি, কারণ এই যে ডিই ভেক্টরের ধারক রেখা ডিই এবং বিসি ভেক্টরের ধারক রেখা বিসি হবে। তাই আমরা এখানে লিখবো কারণ দিয়ে এখানে লিখবো ডিই ভেক্টরের ধারক রেখা ডিই এবং বিসি ভেক্টরের ধারক রেখা বিসি। যেহেতু আমরা ধারক রেখা এক নয় এটা দেখাতে পারছি, তাই আমাদের পরের কন্ডিশনটা অবশ্যই মানবে। পরের কন্ডিশন হচ্ছে সমান্তরাল। মানে এখানে বলবে তাই, নিচে লাইন লিখবে তাই তারা সমান্তরাল। এখানে এই কথাটা লিখে রাখবে, যেহেতু ধারক রেখা এক নয় তাই তারা এখানে সমান্তরাল। অর্থাৎ দিয়ে লিখবে এরকম, অর্থাৎ বিসি সমান্তরাল ডিই এটা লেখা যায়। যেহেতু তারা সমান্তরাল তাই আমরা সমান্তরাল লিখতে পারি, বিসি সমান্তরাল ডিই এটা লিখতে পারি। এখন এটা তো সমান্তরাল দেখানো হয়ে গেল, মানে আমাদের একটা পার্ট প্রমাণ হয়ে গেছে বিসি সমান্তরাল ডিই। আর আরেকটা পার্ট হচ্ছে ডিই ইকুয়াল হাফ বিসি। তো এই অংশটাই কিন্তু আমরা ডিই ইকুয়াল হাফ বিসি এই অংশটাই পাচ্ছি, তবে এটা ভেক্টর ছাড়া। তো ভেক্টর ছাড়া মানে হচ্ছে শুধু আমরা যদি ভেক্টর ছাড়া লিখি তাহলে আমরা জানি মডুলাস দিয়ে ভেক্টরকে আমরা উঠিয়ে দিতে পারি, কারণ মডুলাস দ্বারা বোঝায় কোনো ভেক্টরের মধ্যে যদি আমরা মডুলাস দিই তাহলে ওই মডুলাস দ্বারা ওই ভেক্টরের দৈর্ঘ্য বোঝানো হয়। তো আমরা যদি এখানে এরকম লিখি, আবার দিয়ে লিখি, আবার দিয়ে এখানে লিখবো এই অংশটাই তুলবো ডিই ইকুয়াল হাফ বিসি, ডিই ভেক্টর ইকুয়াল হাফ বিসি ভেক্টর। এখন এটাকে আমরা মডুলাস দিয়ে লিখবো, কারণ আমাদের ভেক্টর চিহ্ন উঠাতে হবে। তো আমরা মডুলাস দিয়ে লিখবো এখানে এরকম ডিই মডুলাস হাফ বিসি। আমরা এটা মডুলাস দিয়ে কেন লিখছি? কারণ মডুলাস দিলে বোঝা যায় ডিই ভেক্টরের দৈর্ঘ্য বোঝানোর জন্য আমরা এরকম মডুলাস ব্যবহার করি। আর মডুলাস ব্যবহার করলে ভেক্টর চিহ্ন উঠে যায়, তাই আমরা এখানে সরাসরি লিখতে পারি। সুতরাং ডিই ইকুয়াল হাফ বিসি প্রমাণিত। আচ্ছা, তো আমাদের এই তৃতীয় প্রমাণটা যে আছে গ, সেটার মধ্যে কিন্তু বলা হচ্ছে বিসিইডি ট্রাপিজিয়াম। তো আমাদের এই যে বিসিইডি এটা কিন্তু একটা ট্রাপিজিয়ামের মতো আকার দেখা যাচ্ছে। তো আমাদের এখানে চিত্র ছোট হয়ে যাওয়া আমরা একটু এটা বড় করে এঁকে নিব এবং এতটুক শুধু
ইডি ট্রাপিজিয়াম নিয়ে কাজ করব। এখানে বলা হচ্ছে কিন্তু বিসি ইডি ট্রাপিজিয়াম। তো চলো ওইটা আমরা প্রমাণ করি। আমাদের গণঙে দেওয়া আছে এরকম যে বিসিইডি ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু এম এন হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো এম এন সমান্তরাল ডিই সমান্তরাল বিসি এবং এম এন ইকুয়াল হাফ বিসি মাইনাস ডিই। আমাদের এই যে ট্রাপিজিয়ামের সাহায্যে যেটা প্রমাণ করতে বলা হচ্ছে, দেখো তোমরা একটু চিন্তা করে দেখো, তোমাদের আগে যে চিত্রটা ছিল সেটার উপরের অংশ মুছে দিলেই কিন্তু আমাদের এই চিত্রটা হয়ে যায়। মানে কর্ণ বাদ দিয়ে লিখলে আমাদের দেখো আমাদের এই অংশটা পাই বি সি ই ডি, এই অংশটা কিন্তু পাই ওই যে আগের চিত্রের উপরের অংশ মুছে দিলে এই চিত্রটা পাই। আচ্ছা, এখন আমাদের কিন্তু কিছু কাজ আছে এরকম, তো আমরা বর্ণনার মধ্যে সেগুলা বলে দিব। তো চলো এখানে শুরু করি। মনে করি দিয়ে লিখবো এরকম, মনে করি দিয়ে যে কথাগুলো কি লিখবো, মনে করি বিসিইডি ট্রাপিজিয়ামের বিই ও সিডি দুটি কর্ণ, এখানে এই কথাটা লিখবো। বিসিইডি ট্রাপিজিয়ামের বিই ও সিডি দুটি কর্ণ, এবং আরও অংশগুলো লিখবো এখানে, এবং দিয়ে এখানে এই কথাটা লিখবো যে বিই এর মধ্যবিন্দু এম, সিডি এর মধ্যবিন্দু এন, এবং এম এন যোগ করি, এটা লিখে দিব এখানে এই অংশে। তো আমাদের যে কাজটা করতে হবে মানে প্রমাণ করতে হবে আর কি, প্রমাণ করতে হবে। আমাদের কি প্রমাণ করতে হবে দেখো, এম এন সমান্তরাল ডিই সমান্তরাল বিসি, এম এন সমান্তরাল ডিই সমান্তরাল বিসি, মানে এই তিনটা বাহু সমান্তরাল, এই এম এনটা ডিইটা আর বিসিটা এই তিনটা বাহু সমান্তরাল, এটা দেখাতে হবে। এবং আরেকটা অংশ দেখাতে হবে, এবং আরেকটা অংশ ছিল এম এন ইকুয়াল হাফ বিসি মাইনাস ডিই, এবং এম এন ইকুয়াল হাফ বিসি মাইনাস ডিই, মানে এই এম এন বাহুটায় যে এই বাহুটা যে আছে সেটা এই বিসি থেকে ডিই কে বিয়োগ করলে এবং সেটাকে অর্ধেক করে দিলে, মানে বিয়োগ করে অর্ধেক করে দিলে এম এন এর সমান হবে, এটা বলা হচ্ছে। তো চলো আমরা প্রমাণ অংশে লিখব। প্রমাণ অংশে, প্রমাণ অংশে আগেই বলে নেই, এই যে ট্রাপিজিয়ামটা যে আছে, ট্রাপিজিয়ামের মধ্যে আমরা কোনো ত্রিভুজ বিধি প্রয়োগ করতে পারবো না, কারণ এখানে কোনো ত্রিভুজ ওইরকমভাবে সৃষ্টি হয় না যে আমরা ত্রিভুজ বিধি প্রয়োগ করব। তো এইখানে এর জন্য আমরা বিন্দুর অবস্থান ভেক্টর দ্বারা এটা প্রমাণ করব। তো আমরা এখানে প্রমাণ করার জন্য লিখব যে মনে করি কোনো নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে, এখানে লিখব কোনো নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে এই বি সি ই ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর, এখানে লিখব বি সি ই ডি, এত বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে। আমরা এই বিন্দুগুলোর অবস্থান ভেক্টর, আমরা বি বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিব ছোট হাতের বি, সি বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের সি, ই বিন্দুর ছোট হাতের ই, এবং ডি বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের ডি, এটা দিয়ে লিখব। এই যে বিন্দুগুলোর অবস্থান ভেক্টর এগুলা ধরে নিলাম। এখন আমাদের তো এই চারটা বিন্দু বি সি ই ডি চারটা বিন্দুর অবস্থান ভেক্টর জানা হয়ে গেছে। তো যেহেতু চারটা বিন্দুর অবস্থান ভেক্টর জানা হয়ে গেছে, তাই ওই অবস্থান ভেক্টর দ্বারা এম এবং এন বিন্দুর অবস্থান ভেক্টর কিন্তু বের করতে পারি, কারণ এই প্রশ্নে বলে দেওয়া হচ্ছে কিন্তু এই বিই একটা কর্ণ যে আছে এবং সিডি একটা কর্ণ, এই কর্ণের মধ্যবিন্দু হচ্ছে এম এন, মধ্যবিন্দু বলা হচ্ছে। তো যেহেতু মধ্যবিন্দু বলা হচ্ছে, তাই আমরা এখানে এম বিন্দুর আগে অবস্থান ভেক্টর বের করে নিই। এখানে বলবো এম বিন্দুর অবস্থান ভেক্টর ইকুয়াল, দেখো এখানে এম বিন্দুর অবস্থান ভেক্টর, এম কার মধ্যবিন্দু, বিই এর মধ্যবিন্দু, যেহেতু বিই এর মধ্যবিন্দু তাই আমরা কি করতে পারি, বি বিন্দুর অবস্থান ভেক্টর এবং ই বিন্দুর অবস্থান ভেক্টরকে যোগ করতে পারি, যোগ করে হাফ করে দিলেই এই এম বিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে যাব। কারণ কি, কারণ এম হচ্ছে বিই এর মধ্যবিন্দু। একইভাবে এন বিন্দুর
অবস্থান ভেক্টর বের করতে পারি। n বিন্দুটা কার মধ্যবিন্দু? ডি সি, এই যে সি আর ডি এর মধ্যবিন্দু হচ্ছে n। তাই আমরা লিখতে পারি হাফ সি, ছোট হাতের সি এবং এই ডি, কারণ আমরা অবস্থান ভেক্টরগুলোকে যোগ করে অর্ধেক করে দিলে এখানে n বিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে যাচ্ছি। তাহলে আমরা অবস্থান ভেক্টর, যেহেতু এই দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর জেনে ফেলেছি, তাই আমরা mn ভেক্টরটা কত সেটা বের করতে পারবো। এই যে এখানে যেহেতু mn বলা হচ্ছে, আমাদের এই mnটা কতটুকু তা আমরা অবস্থান ভেক্টরের সাহায্যে বের করতে পারি। আমরা যেহেতু m এবং n এই দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর বের করছি এখান থেকে, তো mn কত সেটা কিন্তু আমরা বের করতে পারি। তো আমরা লিখব mn, এটাকে ভেক্টর দিয়ে লিখলাম এরকম। দেখো ভেক্টরটা শুরু হচ্ছে m দিয়ে, শেষ হচ্ছে n দিয়ে, কিন্তু এই mn যে লিখলাম mn ভেক্টর, এই ভেক্টরটা অবস্থান ভেক্টরের সাহায্যে লিখলে আগে n বিন্দুর অবস্থান ভেক্টর লিখব। তো n বিন্দুর অবস্থান ভেক্টর কত? হাফ সি প্লাস ডি, এটা। তারপর দিব এই যে n বিন্দুটা শেষ হওয়ার পর মাইনাস দিয়ে লিখব, মাইনাস হাফ m বিন্দুর অবস্থান ভেক্টর। m বিন্দুর অবস্থান ভেক্টরটা এখানে কত বের করছি? এখানে হাফ বি প্লাস ই। এখন এই যে দেখো এখানে যে mn যে লিখছি, এটা মনে রাখবে এরকম, বিন্দুর অবস্থান, দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর জানা থাকলে mn ভেক্টর কত বা ওই ভেক্টরটা কত এটা বের করার নিয়ম হচ্ছে প্রথমে দূরের বিন্দু, মানে mn এর মধ্যে দূরেরটা কি? এই mটা হচ্ছে শুরু আর n হচ্ছে শেষ। তো শেষ বিন্দুর অবস্থান ভেক্টর লিখব, মাইনাস দিয়ে শুরুর বিন্দুর অবস্থান ভেক্টর লিখব। তো শেষ হচ্ছে n বিন্দুর দিয়ে, তো n বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে c প্লাস ডি, এই যে n বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে c প্লাস ডি, এটা লিখব, মাইনাস দিয়ে শুরুর বিন্দু মানে m বিন্দুর অবস্থান ভেক্টর লিখব। তো m বিন্দুর অবস্থান হচ্ছে হাফ বি প্লাস ই, এটা হচ্ছে m বিন্দুর অবস্থান ভেক্টর। তো এটা লিখলাম। এখন দেখো আমাদের mn কিন্তু পেয়ে গেছি, এই যে প্রমাণের এক অংশের mn, কিন্তু আমাদের এখানে হাফও পেয়ে গেছি। এখন আমাদের বানাতে হবে বিসি মাইনাস ডিই। তো আমরা আগে হাফটাকে কমন নিই এখান থেকে। তো আমরা কমন নিয়ে লিখতে পারি এরকম সি প্লাস ডি ভেক্টর মাইনাস বি মাইনাস ই ভেক্টর, এটা লিখতে পারি। তো আমাদের এই যে হাফ সি প্লাস ডি বি মাইনাস ই, এইটা এই অবস্থান ভেক্টর দ্বারা আমাদের কি কি বানাতে হবে? বিসিও বানাতে হবে, ডিইও বানাতে হবে। তো আমাদের আগে দেখি বিসি বানালে আমরা কিভাবে লিখি। বিসি ইকুয়াল লিখব কি? সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর, এটা ছোট হাতের বি, এটা লিখব। আর ডিইটাকে বানাতে হলে শেষ হচ্ছে ই বিন্দুতে গিয়ে ডি ভেক্টর, তাহলে আগে লিখব ই বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ডি বিন্দুর অবস্থান ভেক্টর। তার মানে আমাদের বানাতে হবে সি মাইনাস বি, যদি আমরা এখানে বিসি দেখাতে চাই, আর ডিই ভেক্টর বানাবো কি? ই মাইনাস ডি তৈরি করে। তো এইখান থেকে দেখো আমরা এটাই বানানোর চেষ্টা করব। তো হাফ, আমরা এখানে যদি আমরা লিখি, দেখো আমাদের প্রথমটা বানাতে হবে কি? সি মাইনাস বি। তো এখানে দেখো এখানে সি মাইনাস বি দেওয়া আছে এরকম, সি মাইনাস বি, এটা কিন্তু বানানোই আছে, রেডি আছে, সি মাইনাস বি। আরেকটা বানাতে হবে ই মাইনাস ডি। এখন ই এর আগে মাইনাস আছে ই, আর এখানে ডি এর আগে কিন্তু প্লাস আছে, তাই আমাদের মাইনাসটা কমন নিয়ে এটাকে মাইনাস করে দেব। তাহলে আমরা লিখতে পারি এরকম হাফ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, আর সি মাইনাস বি, এটা ঠিক রাখলাম এখানে, আর মাইনাস কমন নিয়ে লেখা যায় ই মাইনাস ডি, এটা লেখা যায় ই মাইনাস ডি। এই যে ডিইটাকে ই মাইনাস ডি এভাবে অবস্থান ভেক্টর সাহায্যে লেখা যায়। তো আমাদের এখন সি মাইনাস বি মাইনাস ই মাইনাস ডি পাচ্ছি। তো এখন এই পাশে যদি আমরা লিখি এরকম যে হাফ, এখানে আমাদের হাফ থাকলো এরকম হাফ, সি মাইনাস বি এর মান হচ্ছে কি? বিসি, বিসি ভেক্টর মাইনাস এখানে ই মাইনাস ডি, এটা হচ্ছে ডি ভেক্টর। তো এখানে ডিই লিখলাম। তো এইখানে তোমরা এখানে কিন্তু সাইড নোটে এই লেখাটাই লিখে দিবে, এই যে এই অংশটুকু এইখানে সাইড নোটে লিখে দিবে, এখানে সাইড নোট করবে, দেখুন এখানে লিখে দিবে। তো তারপর আমাদের এই যে সুতরাং দিয়ে এটা লিখবো, সুতরাং যা আছে mn ভেক্টরটা হচ্ছে হাফ বিসি ভেক্টর মাইনাস ডিই ভেক্টর, এটা দেখালাম। দেখো আমাদের প্রমাণের লাইন মোটামুটি এই হয়ে গেল। এখন আমরা এটা কিন্তু দেখাতে হবে mn সমান্তরাল ডিই সমান্তরাল বিসি।
এইটাকে দুইভাবে দেখানো যায়। একটা ভিডিও আছে এরকম যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে, দেখবি আমার চ্যানেলে দেয়া আছে। তো ওইখানে এটাকে এইখানে ওই ভিডিওতে আমি একভাবে বলবো, আর আজকে আমি একটু অন্যভাবে বলবো, যাতে দুইটা নিয়মই শিখে রাখতে পারো। তো আমরা এখানে একটু লক্ষ্য করি, mn ইকুয়াল হাফ এটা বিসি মাইনাস ডিই। দেখো mn একটা ভেক্টর, আর এই হাফ বিসি মাইনাস ডিই এটা আরেকটা ভেক্টর। তো এখন আমরা যদি এটা একটু দেখি যে দুইটা ভেক্টরের যোগফল যেমন একটা ভেক্টর, দুইটা ভেক্টরের বিয়োগফল একটা ভেক্টর, মানে এই বিসি আর ডি কে যদি আমি বিয়োগ করি তাহলে একটা ভেক্টর পাবো, আর এই একটা ভেক্টরকে যদি আমি অর্ধেক করি সেটাও একটা ভেক্টর হয়ে যাবে। মানে ভেক্টরের সাথে একটা ভেক্টরের সাথে যদি একটা স্কেলারও গুণ থাকে সেটাও একটা ভেক্টর হয়ে যায়। তাহলে এই mn একটা ভেক্টর আর এই পুরাটা একটা ভেক্টর। তা আমরা দুইটা ভেক্টর যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু আমরা একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি। তো সেই অনুসিদ্ধান্তটা এখানে লিখব যে দুটি অশূন্য ভেক্টর যদি সমান হয় তাহলে তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে, কিন্তু এখানে ধারক রেখা এক নয়, এই কথাটা লিখবে। কিন্তু এখানে ধারক রেখা এক নয়, কারণ এখানে mn এত ও এই পুরাটা আরেকটা ভেক্টর, হাফ বিসি মাইনাস ডিই। এই ভেক্টর, এই দুটা ভেক্টরের ধারক রেখা এক নয়। এই দুটা ভেক্টরের ধারক রেখা এক নয়। যেহেতু তাদের ধারক রেখা এক নয়, তাই তারা সমান্তরাল। আচ্ছা দেখো, তারপর লিখবে আমরা জানি, এখানে কথাটা লিখবে আমরা জানি ট্রাপিজিয়ামের দুইটা সমান্তরাল বাহু থাকে। আমরা জানি ট্রাপিজিয়ামের দুইটা সমান্তরাল বাহু থাকে। এই চিত্রে এখানে লিখবে বা ট্রাপিজিয়ামের দুইটা সমান্তরাল বাহু থাকে। এখানে সমান্তরাল বাহু হচ্ছে বিসি ও ডিই, অর্থাৎ এটা লিখবে এখানে সমান্তরাল বাহু হচ্ছে বিসি ও ডিই, অর্থাৎ এখানে লিখবে অর্থাৎ বিসি সমান্তরাল ডিই। এই দুইটা বাহু সমান্তরাল। এখন দেখো, আগে আমরা বলছি mn ও এই দুইটা সমান্তরাল বাহুর বিয়োগফল তারা সমান্তরাল। তাই দেখো এই বিসি আর ডি যেহেতু সমান্তরাল আর mn যেহেতু তাদের বিয়োগফলের সমান্তরাল, তাই তারা তিনজনেই সমান্তরাল। তাই এখানে লিখবে, সুতরাং আমরা লিখতে পারি এই কথাটা লিখবে কি mn সমান্তরাল এখানে যেভাবে লেখা আছে ডিই সমান্তরাল বিসি, এটা লিখে দেবে ডিই সমান্তরাল বিসি, এটা লিখবে। এবং আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে এই যে এইটা। তো এইটা কিন্তু আমরা দেখো এখানে ভেক্টর চিহ্ন ছাড়া দেওয়া আছে। তো আমরা ভেক্টর চিহ্ন ছাড়া যদি আমরা লিখতে চাই তাহলে আমরা মডুলাস দিয়ে লিখবো। এটা আগেই বলে রাখছি, যেখানে এখানে আবার দিয়ে লিখবে, আবার এই যে mn, এই লাইনটা আর কি লিখবো, mn ইকুয়াল হাফ বিসি মাইনাস ডিই, হাফ বিসি মাইনাস ডিই। তো এখন এখানে ব্র্যাকেট হবে। তো এখন এটাকে যদি আমি মডুলাস দিয়ে লিখি এরকম যে mn ইকুয়াল হাফে তো আর মডুলাস হবে না, এই অংশ হবে বিসি মাইনাস ডিই, এটাকে মডুলাস দিয়ে লিখলাম। এখন মডুলাস দিয়ে লিখলে এই ভেক্টর চিহ্নগুলো উঠে যাবে। সুতরাং mn ইকুয়াল হাফ বিসি মাইনাস ডিই। এই তো এখানে প্রমাণিত লিখে দেবে। আশা করি ক্লাসটি তোমরা উপভোগ করেছো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।